বাংলা সাহিত্যের ভয়, অ্যাডভেঞ্চার, ভালোবাসা ও বেদনা দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গল্পমেট্রিক। ভয় যেখানে অস্তিত্ব অনুসন্ধান করে। আজ আমরা নিয়ে এসেছি লেখক সৈকত কর্মকারের লেখা গল্প প্রফেসর রুদ্র ও অ্যাক্রিডোথেরিস। লেখক সৈকত কর্মকার জন্মগ্রহণ করেন 2রা ভাদ্র 1403 বঙ্গাব্দে বীরভূমের দুবরাজপুর শহরে। বর্তমানে তিনি একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত। তার কিছু উল্লেখযোগ্য রচনা প্রকাশিত হয়েছে কুহুতান প্রকাশনীর এক মুঠো সন্ধ্যাতারা বইটিতে। এছাড়াও আমাদের এই চ্যানেলের একজন একনিষ্ঠ লেখক। তার সৃষ্টি রণদা প্রসাদ তান্ত্রিক ও প্রফেসর রুদ্র চরিত্রদ্বয় ইতিমধ্যেই পাঠক হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। এর আগে প্রফেসর রুদ্র সিরিজের 3টি গল্প শুনেছে, তাই আজ আবারও ফিরে এসেছি প্রফেসর রুদ্র সিরিজের 4র্থ গল্প নিয়ে। গল্প পাঠে রয়েছেন অতনু এবং গল্পের সূত্রধার আমি সুবর্ণা। তাহলে চলুন শুরু করা যাক প্রফেসর রুদ্র ও অ্যাক্রিডোথেরিস। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital copy of this content is leading to piracy and it's a crime. গল্পমেট্রিক চ্যানেলের যে কোনো রকম গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। হোটেল চক্রধ্বজ, পুরী, 12ই জানুয়ারি। আজ দুপুরবেলা পুরীতে পৌঁছালাম। শহরটার নাম শুনলেই মনের মধ্যে একটা ছবি ভেসে ওঠে। সাদা বা গেরুয়া বসনে সেবায়িত পুরোহিত, বালির গন্ধ, সমুদ্রের কলরব আর অদ্ভুত একটা বিশুদ্ধি। কিন্তু সেই বিশুদ্ধতার প্রকার কি তা ঠিক বুঝিয়ে বলা যায় না। যেন এই শহরের বাতাসেই অন্য কিছু আছে, যা আমি সর্বদা শুধু অনুভব করি। আমি হোটেল চক্রধ্বজে উঠেছি। মন্দিরের একেবারে কাছেই হোটেলটা। নিজের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে মন্দিরটা স্পষ্ট দেখা যায়। এই তো আরতি ও ঢাকের শব্দ ভেসে আসছে, সেই সঙ্গেই ধূপের ঘ্রাণ আর শঙ্খের আওয়াজ যেন মনটা ভিতর থেকে ধুয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি সেই প্রফেসর রুদ্র, যে একজন কলেজের প্রফেসর আর সাথে সায়েন্টিস্টও বটে। আবার কলেজের ছাত্ররা এখনো বলে আমি একসময় হার্ডকোর রেশনালিস্ট ছিলাম, অর্থাৎ চূড়ান্ত নাস্তিক ছিলাম। কিন্তু একটা ঘটনা আমাকে অন্যভাবে পৃথিবী দেখতে শেখায়। এখন ছাত্ররা মাঝে মাঝে বলে, ও স্যার, হঠাৎ কি করে ঠাকুর ভক্ত হয়ে গেলেন? হ্যাঁ, বলুন তো একবার। আবার কেউ মজা করে বলে, ও স্যার, সন্ন্যাস নিচ্ছেন নাকি? হয়তো নিচ্ছি, বা হয়তো একটা উত্তর খুঁজে চলেছি। হ্যাঁ, একটা প্রশ্নের উত্তর, যে প্রশ্নটা শুরু হয়েছিল 3 বছর আগে। আজ এই ডায়েরির মাধ্যমে সেই ঘটনাটাই লিখে রাখছি, কারণ আমি জানি সব উত্তর যুক্তিতে পাওয়া যায় না। সেই সময়ের কথা, যখন দিনের কিছু সময় কলেজে অতিবাহিত করে বাকি সময়টা কাটতো আমার নিজস্ব ল্যাবরেটরিতে। তখন আমার ল্যাবরেটরিটাই ছিল আমার জগৎ। ল্যাবরেটরিটা তখনও আন্ডারগ্রাউন্ড করিনি। দেয়ালে সাদা বোর্ড, বোর্ডে জটিল অঙ্গ আর তরঙ্গের চিত্র, ঘরের চারিদিকে অজস্র যন্ত্রপাতি, ইএজি ক্যাপ, ব্রেনওয়েভ ট্রান্সমিটার, নিউরাল মডিউলিটার, এগুলো নিয়ে তখন গবেষণা চালাচ্ছিলাম। আর স্পষ্ট মনে আছে, আর একটা আলাদা ঘরে খাঁচায় কয়েক ডজন ময়না পাখি ছিল। এই ময়না পাখির বিজ্ঞানসম্মত নাম অ্যাক্রিডোথেরিস ট্রিস্ট্রিস। আমি গবেষণা করছিলাম এই ময়না পাখিদের ব্রেনওয়েভ আর মানুষের নিউরাল প্যাটার্নের মধ্যে এক ধরনের রেজোনেন্স তৈরির উপরে। যদি আমরা সেটা করতে পারি, তাহলে এক ধরনের সিগন্যাল বা তথ্য বিনিময় সম্ভব। এটা ছিল সায়েন্সের পরিভাষায় বায়োটেলিপ্যাথির এক নতুন ধারা। আসলে আমি দেখেছি লোকে শালিক বা টিয়া পাখিকে কথা বলা শেখায়,
কিন্তু পাখিরা সেই কথাগুলো মন থেকে শেখে না, আমরা তাদের শেখাই। তারা যদি আমাদের শেখানো কথা বা শব্দ উচ্চারণ করে, তাহলে তাদের পছন্দের খাবার বা ভালোবাসা দেওয়া হয়। তাই তারা যেটাই শেখে সেটা তাদের অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। সেজন্য তাদের শেখার পরিধি খুব একটা বেশি হয় না। আমি ভাবছিলাম, এই পাখিগুলোর রিয়েল ইমোশন তো আছে, তার সাথে আছে তাদের কথা বলার ক্ষমতা। তাই এর সাথে যদি তাদের ভোকাল কর্ডের কিছু পরিবর্তন করা যায়, তাহলে তারা স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারবে। এমনকি তারা কোনো নির্দিষ্ট ব্যক্তির হুবহু গলার স্বর নকল করতে পারবে। কিন্তু এই প্রজেক্টের জন্য আমাকে অনেকগুলো ময়না ধরে আনতে হয়েছিল। ওদের আচরণ, চোখের মুভমেন্ট আর অদ্ভুত আওয়াজ সব আমি রেকর্ড করছিলাম। বলতে পারো সেই সময় এটা নিয়ে কাজ করছিলাম। তবে সমস্যা হলো, আমার এই গবেষণা পাড়ার লোকেদের মোটেই পছন্দ হয়নি। প্রতিদিন সকালে ঘুম ভেঙে উঠে দেখি কেউ না কেউ কলিং বেল বাজিয়ে দাঁড়িয়ে আছে। একদিন এক ভদ্রলোক এসে বললেন, রুদ্রবাবু, ময়নাগুলো কিচিমিচিরে আর ঘুম হয় না, আমার ঘুম হয় না, বুঝলে? ছেলেগুলো তো পড়তে পারে না, বুড়ো মানুষ অসুস্থ হয়ে পড়েছে। আপনি আপনি কিছু একটা ব্যবস্থা করুন তো মশাই, ব্যবস্থা করুন শিগগিরই। আমি আর কি বলবো, বিজ্ঞান তো একা একা চলতে পারে না, তার সাথে আশেপাশের দুনিয়াও জড়িয়ে যায়। কিন্তু আমি জানতাম যে আমি নিজের জায়গায় ঠিক আছি। আস্তে আস্তে লক্ষ্য করলাম, ময়নাগুলোর আচরণ দিনে দিনে বদলে যাচ্ছে। তারা যেন বুঝে ফেলছে আমি কি ভাবছি। কখনো তারা একই সঙ্গে গলা ফাটিয়ে কিচিরমিচির করে চলেছে, আবার কখনো আমি মন দিয়ে কিছু ভাবলে তারা একদম চুপচাপ হয়ে পড়ছে। এ যেন একটা অলিখিত বোঝাপড়া। এই গবেষণায় এতটাই ডুবেছিলাম যে বাইরের জগৎ আমার কাছে এক প্রকার অদৃশ্য হয়ে গেছিল। আঠেরোই জানুয়ারি, আজকের দিনটা অন্যরকম। সকালটা কেটে গেছে ওয়েভ মেশিনের ফিডব্যাক আর পাখিদের ব্রেন ওয়েভের তুলনামূলক বিশ্লেষণ করতে করতে। মাথা ছিমছিম করছিল, তাই আজ বিকেলে এক কাপ কফি হাতে বারান্দায় দাঁড়িয়েছিলাম পাখিদের দিকে তাকিয়ে। হঠাৎ কলিং বেলের আওয়াজ। দরজা খুলে দেখি আমাদের পাড়ার অতি পরিচিত মুখ বঙ্কুবিহারী বাবু এসে দাঁড়িয়েছেন গেটের সামনে। পরনে সাদা ধুতি, হালকা নীল ফতুয়া, কাঁধে ঝোলানো একটা কাপড়ের ব্যাগ, মুখে সেই চেনা হাসিটা যেটা একসময় ছাত্রদের মনে ভয় আর শ্রদ্ধা দুই জাগাত। তবে বছর দুই তিনি অবসরপ্রাপ্ত হয়েছেন। আমি দরজা খুলেই বললাম, আসুন 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 মাস্টার মশাই। বঙ্কুবিহারী বাবু বারান্দায় এসে মোড়াতে বসে পড়লেন আর তার চির পরিচিত ভঙ্গিতে বসে বললেন, তা রুদ্র, কেমন আছো বলো? এই এদিকে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সাথে একবার দেখা করে যায়। তা রুদ্র, তোমার এক্সপেরিমেন্ট কেমন চলছে শুনি? আমি খানিকটা ঘোরের মধ্যে ছিলাম। চলছে তো, মাঝে মাঝে মনে হয় কিছু বড় আবিষ্কার করতে চলেছে, আবার মনে হয় সবটাই কাকতালীয়। এই তোমার এই পাখির খাঁচা দেখে মনে পড়ে যায় আমার মনির কথা। ও ছিল আমার সাধের টিয়া, বুঝলে? তা যখন সে মারা যায় তখন খুব কষ্ট পেয়েছিলাম। আর তাছাড়া সেবার যখন পা ভেঙে 2 মাস ওই বাড়িতে পড়েছিলাম, তখন উপলব্ধি করি এই খাঁচায় বন্দি থাকতে কেমন লাগে। ঠিক সেই রকম কষ্টই এরা পায়, বুঝলে? তা কিছু মনে করো না বাবা, তবে তোমার কাজ শেষ হয়ে গেলে এদের ছেড়ে দিও, কেমন? আচ্ছা বেশ মাস্টার মশাই, এমনিতেও কাজ প্রায় শেষের দিকে, আপনি চিন্তা করবেন না। আচ্ছা আচ্ছা, তুমি বললে এটাই আমার জন্য অনেক। আর এমনিতেও এই পাখিগুলো যদি আমার বাগানে না যায়, তাহলে পরাগ মিলন, গাছের বংশ বিস্তার এগুলো হবে কি করে? হ্যাঁ,
আমিও হেসে ফেললাম আর বললাম, আচ্ছা আচ্ছা বেশ, এই অধমকে আর কিছুদিন সময় দিন, তারপর সব পাখিদের বলে দেব তারা যেন আপনার সাহায্য করে। সত্যি বলতে আমাদের পাড়ায় যদি কোনো জিনিস গর্ব করার মতো থাকে সেটা বঙ্কবিহারী বাবুর বাগান। তার বাগানে আছে 350 রকমের গোলাপ, 150 প্রজাতির অর্কিড, আর এক কোণে দাঁড়ানো একটা বিশাল গন্ধরাজ লেবুর গাছ, কিছু লাইকেন, নানা ধরনের গাছের এক মিলন মেলা, একটা আস্ত বোটানিক্যাল গার্ডেন বললে ভুল বলা হবে না। বঙ্কবিহারী বাবু ছিলেন বোটানিতে পিএইচডি, অগাধ জ্ঞান, এজন্য ওনাকে সম্মান করি আমি। একটু চুপ থেকে তিনি আবার বললেন, আচ্ছা রুদ্র, তোমার এই প্ল্যানচেট বা আত্মাদের সাথে কথা বলার সম্পর্কে কি ধারণা আছে? দেখুন, আমার মতে ওসব বুজরুকি ছাড়া আর কিছু নয়। কিন্তু আমি কাল যা দেখেছি, না শুধু দেখেছি বললে ভুল বলা হবে, আমি কাল যা অনুভব করেছি, এমন কিছু যা আমার মধ্যে যতগুলো যুক্তি তত্ত্ব আছে সেসবের দেওয়ালে ফাটল ধরিয়ে দিয়েছে। এই কালকের সেই অদ্ভুত ব্যাপার শোনাবো বলেই তো এলাম তোমার কাছে। শুনেই আবার ঠাহর করো না যে আমি পাগল হয়ে গেছি। আমি একটু অবাক হলাম, তার মতো যুক্তিবাদী বিজ্ঞানমনস্ক মানুষ এমন ভঙ্গিতে কিছু বলছেন, এর মানে নিশ্চয়ই অস্বাভাবিক কিছু। তুমি তো জানোই আমি এসব তান্ত্রিক, ঝাড়ফুঁক, পাগলামি, ভূত প্রেত এইসব কিছুতে বিশ্বাস করি না। কিন্তু কিন্তু আরে গতকাল সন্ধেই ওই পাশের পাড়ায় গেছিলাম, ওই নিতাই মুখুজ্জি আছে না, তার মৃত্যুর খবর নিতে ওদের বাড়িতে। এই নিতাই মুখুজ্জি কে তা জানো তো? ওই যে কিপন লোকটা, জীবিত অবস্থায় একটা টাকা পয়সাও দিত না কাউকে, মুখে সব সময় অল্প কথা বলতো। তার কৃপণতার কথা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। মানুষটা এমন এক চরিত্র, বাবারে বাবা, অন্ধকারে হাঁটলে টর্চ না জ্বালিয়ে পয়সা বাঁচাতেন। চেহারায় তেমন কিছু ছিল না, মাঝারি গড়ন, ওর মুখে ঝুলে পড়া চামড়া আর কাঁচা পাকা চুল, পরনে চিরকাল সেই আধা ময়লা ধুতি আর একটা পাঞ্জাবি, যেটা দেখে পাড়ার বাচ্চারা সব সময় বলতো, মুখুজ্জি কাকুর জামা কি ম্যাজিক নাকি? হ্যাঁ, রং বদলায় না, শুধু ময়লা বাড়ে। তার মতে জামা কাচলে পাছে তার সাবানের ক্ষয় হয়, তাই জামাই কাচতেন না। প্রত্যেক মাসে বাজারে ফর্দ ছিল বাঁধা, আধা কেজি ডাল, 1 কেজি চাল, আর 500 আলু। বৌদি যদি কখনো কখনো একটুখানি মাছ মাংস আনাতেন, তাহলে তার উপর রাগারাগি করতেন। তিনি বাজার থেকে কাউকে কিছু আনতে দিলে তিনি সব সময় সন্দেহ করে সেগুলো গুনে গুনে দেখতেন। একবার তো যা করেছিলেন বলার নয়। বিদ্যুতের বিল দিতে গিয়ে একবার লোডশেডিং আন্দোলনের পক্ষে গিয়েছিলেন, কারণ তার মতে আলো না জ্বললে নাকি বিল আসবে না। ভোজো কাণ্ড। রিক্সা না করে হাঁটা ছিল তার ধর্ম। আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে তেলে ভাজা লুচির পরিবর্তে রুটি খাওয়ানো ছিল তার নীতি। তার কৃপণতার গল্প এতটাই বিখ্যাত ছিল যে পাড়ার ছেলেরা অন্য কাউকে কৃপণতা করতে দেখলে তাকে নতুন নিতাই বলে ডাকতো। ভাবতে পারছো? তবে
ওই লোকটার বিষয় সম্পত্তি অনেক ছিল। এত বিষয় সম্পত্তি তিনি কোথায় রাখলেন তা কেউ জানতো না। এবার তো সে মারা গেল, সেসব জানার তো সব পদ্ধতি বন্ধ। এদিকে বাড়িতে শোকের ছায়া, সব কান্নাকাটি, নিয়ম আচার অনুষ্ঠান হয়ে যাওয়ার পর মৃতদেহকে নিয়ে যাওয়া হয় ওদের বাড়ির সামনে ওই ওই যে বাবলাতলা শ্মশান ঘাটে। সে মারা যাওয়ার পর তার স্ত্রী ছেলে মেয়ের সব বিপদে পড়েছে, কারণ বাজারে এত এত ধার শোধ করবে কে? বাজারে বাকির দোকানদাররাও ধার নিয়ে প্রশ্ন করছে তাদের। কেউ কেউ বলল এত বাকি ধার শোধ করার নাম নেই। নিতাই এত কৃপণ ছিল, তাহলে তার ধার শোধ করবে কে? অনেকে আবার বলে ওর অনেক সম্পত্তি, ওর তো কিছু না কিছু কোথাও না কোথাও লুকানো থাকবেই। এদিকে মানুষটা তো মারা গেছে, আর তার সম্পত্তি সম্পর্কে কেউ তেমন জানে না, আর সেই জানার কোনো উপায়ও নেই। তাই পাশের পাড়ার ওই তরুণ বাবু তখন প্রস্তাব দিলেন, শ্মশানের সাধু এসেছেন দেখলে তো, ওনাকে লোকে বলে ভূধর বাবাজি, আর তিনি নাকি মৃত আত্মাদের ডাকতে পারেন, মৃত আত্মাদের সাথে নাকি যোগাযোগও স্থাপন করতে পারেন। তো দেখলাম ওনার দরবারে লোকে বেশ ভিড় জমাচ্ছে। তখন নিতাইয়ের স্ত্রী ঠিক করেন সেখানে যাবেন। বিশ্বাস করো রুদ্র, আমি আগে এইসব শুনে কেবল হাসতাম, ভাবতাম আরও একটা ধান্দাবাজ বাবার আবির্ভাব হয়েছে। আমি চুপ করে শুনছিলাম। এমন কাহিনী আগেও শুনেছি। শ্মশানে সাধু আসে, ভূত ভবিষ্যতের কথা বলে, লোকজন বিশ্বাস করে আর তারা বিখ্যাত হয়ে যায়। অন্য কেউ হলে পাত্তা দিতাম না, কিন্তু বঙ্কুবিহারী বাবু এসব বলছেন, এটাই অস্বাভাবিক লাগছিল আমার। তিনি আবার বললেন, আমি বরাবরের যুক্তিবাদী, শুধু পর্যবেক্ষক হিসাবে যেতে রাজি হলাম। গিয়ে দেখি বট গাছের নিচে এক নিস্তব্ধতা, ধূপের ধোঁয়ায় চারিপাশ মিশে যাচ্ছে। ধোঁয়াটে আলোয় এক সাধু চুপচাপ বসে, চোখ বুজে মাটিতে আঙুল দিয়ে কিছু একটা আঁকছেন। বৃত্ত, রেখা, কখনো সাপের মতন পেঁচানো চিহ্ন, তবে অদ্ভুত এক ছন্দ আছে সেই অঙ্কনের মধ্যে। বুঝলে, জানতে পারলাম ইনি ভূধর বাবা। নিতাইয়ের স্ত্রী করুণ গলায় তার অবস্থার কথা জানালেন। ভূধর বাবা প্রথমে কিছু বলেননি, তারপর ধীরে ধীরে বললেন, ও এখনো বাধা পড়ে আছে কিছুতে। তোমাদের জন্য আমি তাকে ডাকবো। যদি সে বলতে চায় বলবে, এখানে আমি কিছু করতে পারবো না। তারপর তিনি চোখ বুঝলেন। এক মুহূর্ত পর চারিপাশের বাতাস কেমন যেন ভারী হয়ে এলো। গাছের পাতা নড়াচড়া থেমে গেল। তখনই এক অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো বাতাসে। না, কারোর মুখ দেখা গেল না, তো শুনতে পেলাম তার স্পষ্ট কণ্ঠস্বর। হ্যাঁ, আমি রেখে গেছি। হ্যাঁ, আমি জমিয়ে গেছি সারা জীবন, কিন্তু সে তো তোদের জন্য, তাই না? তোরা কেউ সেটা বুঝলি না। আমি শুধু কৃপণ ছিলাম না রে, আমি তোদের ভালোবাসতাম। আমি বিস্ময়ে কাঁপছিলাম। আমরা সবাই নিতাইয়ের কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম। সেই কণ্ঠস্বর আবার বলে উঠল, আমার কাগজপত্র যেখানে আছে সেখানে
আমার বাবার দেওয়া সে পেন্সিলটা খুঁজিস, সেই কাঠের পেন্সিলটা কেটে দেখিস। পেন্সিলের ভেতর আমি রেখে গেছি 8টা হিরে। আর ওই যে বিছানার তলের লাল ট্রাঙ্কটা, যেটা হাত দিতে চাইলে আমি তোদের বলতাম, সেটাও খুলে দেখতে পারিস। সেখানে 5 ভরি সোনা আছে, সেসব নিয়ে নিস আর তোরা ভালো থাকিস। তারপর কণ্ঠটা আবার ধীরে ধীরে মিলিয়ে গেল। বাতাস আবার চলতে শুরু করলো। ভূধর বাবা চোখ খুললেন, যেন কিছুই হয়নি। দেখলাম এক কোণে দাঁড়িয়ে নিতাইয়ের স্ত্রী নিঃশব্দে কাঁদছেন। আমার মনের মধ্যে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। এই রকম নির্ভুল তথ্য কিভাবে দিতে পারে কেউ? আমার পক্ষে এটুকু হজম করা সহজ নয়। আমি বললাম, আচ্ছা স্যার, আপনি কি নিশ্চিত এটা কোনো ধোঁকা নয়? কাল চলো না, এখন তো তিনি প্রতিদিন কারণ না কারণ মৃত আত্মীয়ের সঙ্গে কথা বলছেন। চলো দেখিয়ে আসি। আমি বললাম, চলুন তো দেখি লোকটা কি বলে। কাল সন্ধ্যায় একটু গিয়ে দেখব, অন্তত জানার চেষ্টা তো করাই যায়। আমি আর কিছু বললাম না, শুধু জানি একটা অদৃশ্য সূক্ষ্ম রেখা পেরিয়ে যাচ্ছে, যেখানে যুক্তি আর অলৌকিকের সীমারেখা মিলিয়ে যাচ্ছে। তবে লোকটা যদি সম্মোহন করে থাকে, সেটা আমার পক্ষে কোনো কাজ করবে না, কারণ ভাবছি কাল যাবার সময় কলিকিউরের একটা ডোজ নিয়ে যাব। 19শে জানুয়ারি। আজ আমার মন ভার, ভীষণ ভার। শুধু শ্মশানে যাওয়ার প্রস্তুতি নয়, আজকের সকালে ল্যাবের দিকে পা বাড়াতেই যে দৃশ্যটা চোখে পড়ল, তাতে ভিতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমার ময়নাদের খাঁচার সামনে দাঁড়াতেই দেখি একটা পাখি নিষ্পন্দ পড়ে আছে কোনায়। অন্যরা নড়ছে চঞ্চল, কিন্তু এই পাখিটা একেবারেই নিশ্চল, বুকের স্পন্দন নেই। কাছে গিয়ে খেয়াল করলাম ডান দিকের পাখার নিচে গভীর আঘাতের চিহ্ন, গা থেকে হালকা রক্ত জমাট বেঁধে আছে। এরকম দুর্ঘটনা আগে কখনো ঘটেনি। খাঁচাটা তো নিরাপদ, ভিতরে অন্য কোনো পশু বা কিছু ঢোকার উপায় নেই। তাহলে এই শালিকটা কি করে এমনভাবে মারা গেল? আমি ভাবলাম হয়তো খাঁচার কোনায় ধাক্কা খেয়েছে, কিন্তু তারপরেই মনে পড়ল গতকাল রাতে আমি সব ঠিকঠাক করে বন্ধ করেছিলাম। তারপর ভাবলাম কোনো রোগ হবে হয়তো, তাই অন্য সব ময়না পাখিগুলোকে আলাদা খাঁচায় রাখলাম। তাদের উপর আয়োডিনের স্প্রে করলাম। তবে যে ময়নাটা মারা গেছে সে সবচেয়ে শান্ত ছিল। সব থেকে প্রথম কথা সে বলতে শিখেছিল। একটানা গান গাইতো আমার নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির সময়। কিন্তু কি আর করার, মন খারাপ করে বসে রইলাম কিছুক্ষণ। আমি মাথা নত করে রইলাম। বঙ্কুবাবুকে কথা দিয়েছিলাম আর কদিন এক্সামিনেশনের পর ওদের ছেড়ে দেব। তার মধ্যে একটা ময়না মারা গেল। বারবার বঙ্কুবাবুর বলা সেই কথাগুলো কানের মধ্যে বাজতে শুরু করলো। ওদেরও তো প্রাণ আছে রুদ্রবাবু, বিজ্ঞান আমাদের ধর্ম সেটা আমরা জানি, কিন্তু প্রাণ ওটা তো ঈশ্বরেরই সৃষ্টি। সত্যি বলতে আমিও যে এই পাখিদের ভালোবাসি। তারা গবেষণায় সাহায্য করলেও তারাও তো জীবন্ত সত্তা। যাই হোক, আমি মৃত ময়নাটিকে খাঁচা থেকে বের করে এক টুকরো সাদা কাপড়ে মুড়ে নিয়ে এলাম বাড়ির মূল দরজার সামনে। ডান দিকে এক কোণে একটু খোলা জায়গা আছে, যেখানে আগে একটা গুল্ম ছিল। সেখানেই মাটি খুঁড়ে তাকে পুঁতে দিলাম। একটা অদ্ভুত কষ্ট হচ্ছিল বুকের ভিতর। বিকেলের আলো ক্রমশ ফ্যাকাশে হয়ে আসছে। গিয়ারের ব্যাগটা গোছালাম।
ছোট ইজি ডিভাইস, শব্দ রেকর্ডার আর একটা পুরনো নোটবুক। এরপর বঙ্কুবাবু এলে আমরা রওনা দিলাম সেই শ্মশানের উদ্দেশ্যে। কারণ আজ আমি যাচ্ছি শুধু ভূধর বাবার কথা শোনার জন্য বা চমৎকার দেখার জন্য নয়, বলতে পারো নিজের চোখে সত্যকে ছোঁয়ার জন্য। আজ আমি ও বঙ্কুবাবু একসঙ্গে এলাম শ্মশানে। সন্ধ্যার অন্ধকারে চারপাশে একটা কুয়াশার চাদর যেন মুড়ে রেখেছে সবকিছু। দূরে শবদাহের ধোঁয়া আর আগুনের লেলিহান আলোয় ঘাটটা যেন বাস্তবের বাইরে কোনো মায়াবী রাজ্য হয়ে দাঁড়িয়েছে। দূরে দামোদর নদীর কুয়াশায় ঘেরা জলে একটা মাঝির নৌকা ঝিমিয়ে পড়েছে, আর কাছেই শবদাহের আগুন তার নিজস্ব সুরে কাঁপছে। ধোঁয়ার কুণ্ডলিতে দাঁড়িয়ে থাকা মরা গাছগুলোর ছায়া দেখে মনে হচ্ছে তারা যেন আগুনের তালে নামছে। ভূধর বাবা সেই আগুনের কাছেই একটা চাটাই বিছিয়ে বসে আছেন। শরীরে একটা পাতলা কম্বল জড়ানো, চোখ বন্ধ। সামনে কয়েকটা জ্বালা ধূপ, একটা পুরনো তামার ঘণ্টা আর এক টুকরো মাটির ওপর আঁকা জটিল প্রতীক। তার চারপাশে একটা গোল বৃত্ত, যেন কেউ ওকে ছুঁতে না পারে। আমরা পৌঁছাতেই দেখি একজন মধ্যবয়স্ক ব্যক্তি কাঁদতে কাঁদতে হাঁটু গেড়ে বসে পড়েছেন। তিনি বললেন, বাবা, আমার স্ত্রী কাল মারা গেছে। বিয়ের সময় আমি ওকে সোনার হার আর বালা দিয়েছিলাম। ও বলেছিল মেয়ের ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছে। কোথায় রেখেছে শেষ মুহূর্তে কিচ্ছু বলেনি, কোথাও কোথাও লেখাও নেই। আমি শুধু জানতে চাই ও কোথায় রেখে গেছে বাবা। দয়া করে একবার যদি ওকে ডাকা যায় বাবা। ভূধর বাবা ধীরে ধীরে মাথা নাড়লেন, বললেন, মৃত আত্মাদের টানলে তারা বাধা পড়ে যায়, এটা ভালো নয়। আর যারা আত্মহত্যা করে তারা অনুতাপে ঘোরে। কথা বলা সহজ নয়। কিন্তু লোকটি কাঁদতে কাঁদতে বললেন, ওটা আমার জিনিস নয় বাবা, মেয়ের বিয়ের জন্য। আমি কিছু চাই না, তবে ওই গয়না না পেলে মেয়েটার বিয়ে হবে না বাবা। এই শুনে ভূধর বাবা কিছুক্ষণ চুপচাপ থেকে সামনে মাটির বুকে নিজের আঙুল দিয়ে কিছু আঁকতে শুরু করলেন। প্রতিটা রেখা যেন তার স্মৃতিতে আঁকা। আমি একটু ঝুঁকে দেখলাম চক্র, ত্রিভুজ, ওম চিহ্ন আর কিছু অদ্ভুত বর্ণমালার মতো গঠিত নকশা আঁকছেন তিনি। তারপরে তিনি আবার চোখ বন্ধ করলেন, ঠোঁট নাড়িয়ে কিছু মন্ত্র পাঠ করতে লাগলেন। আমি সেই সুযোগ বুঝে ওই নকশার চিত্র এঁকে নিলাম আমার ডায়েরিতে। হঠাৎ তার মন্ত্র উচ্চারণ বন্ধ হলো। ধূপের ধোঁয়া আর চিতার আগুনের শব্দ ছাড়া অন্য কোনো আওয়াজ নেই। এই নিস্তব্ধতা নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতো। আমি আমার পকেট থেকে ছোট রেকর্ডারটা বার করে চালু করলাম। ঠিক তখনই একটা নারী কণ্ঠ ভেসে এলো, যেন কারো গলা বাতাস কেটে কানে এসে পৌঁছাচ্ছে। সে বলল, ওগো, শেষবার যখন আমার ভাই অমলের সাথে দেখা করতে যাই, তখন ওর কাছে রেখে আসি আমার হার আর বালা। তোমার আফিমের নেশাটা তখন বেড়েছিল। ওগো, আমার ভাইয়ের কাছে আছে ওই বালা আর হার। 32B খিদিরপুর লেন। এই ঠিকানায় ভাইকে জানিও আমি আর নেই। আর মেয়েকে বলো আমার জন্য যেন না কাঁদে। মেয়ের ভালো ঘরে বিয়ে দিও। বিয়ের সময় ভাই নিজে এসে হার আর বালা দিয়ে যাবে। পুরো শ্মশান স্তব্ধ, বাতাস থমকে গেছে, আগুন যেন নিঃশব্দে জ্বলছে। লোকটা ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছেন, তার ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বঙ্কুবিহারী বাবু আমার হাতটা চেপে ধরলেন। আমি অনুভব করলাম আমার হাত ঠান্ডা হয়ে গেছে, কাঁপছে। আমি
আমি তখনও ভাবছি কিভাবে কিভাবে সম্ভব। এই আমি গবেষক, মস্তিষ্কের কোষে অনুভবের খোঁজ করা লোক, আজ শ্মশানের বাতাসে যেটা অনুভব করে এলাম সেটা তাহলে কি? যখন সমস্ত ঘটনা শেষ হলো, সেই নারী কণ্ঠ ধীরে ধীরে মিলিয়ে গেল, তখন আমি কেমন একটা টান অনুভব করলাম। আমার মধ্যে একটা প্রশ্ন অনেকক্ষণ ধরেই পুষছিল, কিন্তু সাহস করে জিজ্ঞেস করতে পারছিলাম না। অবশেষে জিজ্ঞাসা করেই ফেললাম ভূধর বাবাকে, আচ্ছা আচ্ছা আপনার মতো করে আমি কি পারবো? আমি কি আত্মার সাথে কথা বলতে পারবো? ভূধর বাবা চোখ খুলে আমার দিকে তাকালেন, চোখ জোড়া তারার মতো জ্বলজ্বল করছে। চুপচাপ বললেন, পারবি, তবে মন্ত্র চাই। তাই যে খাতায় নকশাটা অনুকরণ করেছিস সেটা কোথায় রেখেছিস? ওটা দে, ওখানে আমি মন্ত্রটা লিখে দিচ্ছি। আমি স্তব্ধ হয়ে গেলাম। তিনি কিভাবে জানলেন? আমি তো কাউকে বলিনি, শুধু নিজের ডায়েরির শেষ পাতায় সাধু আঁকা প্রতীকগুলো অনুকরণ করে রেখেছিলাম। তখন তো সাধু বাবার চোখ বন্ধ ছিল। নিছক একটা কৌতূহল থেকে গেল। হাত কাঁপতে কাঁপতে আমি ডায়েরিটা এগিয়ে দিলাম। ভূধর বাবা সেটার একটা খালি পাতায় পাশে থাকা সিঁদুর দিয়ে নিজের আঙুলে সেই গোলাকার ও ত্রিভুজ চক্র আর কিছু লিপি আঁকলেন, আর তার নিচে কিছু লিখতে লাগলেন, একটা সংস্কৃত মন্ত্র। তার লেখা স্পষ্ট, মন্ত্রটা সংস্কৃত ভাষায় লেখা। আমি একবার পড়ে নিলাম। সাধু বললেন, এই চিত্রটা মাটিতে আঁকবি, তারপর এই মন্ত্র বারবার জপ করবি, মনকে স্থির করবি। তারপর যাকে ডাকতে চাস তার নাম ভাববি, মুখ মনে করবি, দেখবি সে চলে এসেছে। তবে দেখিস, অনেক আত্মা এসে পাশে থাকতে চায়, তাদের থেকে দূরত্ব রাখিস। আমি তখন আর নিজেকে আটকাতে পারলাম না। প্রশ্ন করলাম, আপনি এটা আমায় দিলেন কেন? তিনি হালকা হেসে বললেন, জ্ঞান তো দেওয়ার জন্য রে, গ্রহণ করতে পারলে সেটা সত্যি হয়। এই মন্ত্র আমি অনেককে দিয়েছি, কেউই কিছু করতে পারেনি, তোকেও দিলাম। তবে তোর মনেও তো বিশ্বাস নেই, তুইও পারবি না। তার গলায় কোনো অভিমান ছিল না, বরং যেন ঠান্ডা স্থির বিশ্বাস। আমি চুপ করে গেলাম। কেমন যেন লজ্জা লাগছিল নিজের যুক্তিবাদী অহংকারের। 21শে জানুয়ারি। সারাদিন ধরে প্রস্তুতি নিয়েছি। ভূধর বাবাজির দেওয়া প্রতীকটা কাগজে কপি করে রেখেছি, মন্ত্রটাও মুখস্থ করেছি। ধূপ, প্রদীপ, কিছু গন্ধরাজ ফুল, একটা তামার পাত্র, সব তৈরি। রাত ঠিক 10টা। হঠাৎ করে চারদিকটা কালো হয়ে এলো। বৃষ্টি শুরু হলো অপ্রত্যাশিতভাবে। মেঘ গর্জন করছে, ঝোড়ো হাওয়া বইছে চারিদিকে। কালো মেঘে মাঝে মাঝে বিদ্যুৎ ছড়িয়ে পড়েছে। সব জানলা বন্ধ করে দিয়ে বসে পড়লাম ঘরের এক কোণে, যেখানে কোনো আয়না নেই, শুধু একটি মাত্র প্রদীপের আলো। আর তার কাঁপা কাঁপা শিখা যেন মন্ত্রের সঙ্গে নামছিল। আমি সেই চক্র, ত্রিভুজ আর মাঝখানে সেই নামহীন চিহ্ন আঁকলাম। তারপর মন্ত্রটা জপ করতে শুরু করলাম। প্রথমে শুধু নিজের নিঃশ্বাসের শব্দ পাচ্ছিলাম। ধীরে ধীরে সব শব্দ যেন গিলে নিচ্ছে ঘরটা। বাতাস থমকে গেল। বাইরে নিচে মেঝে কাঁপছে কিনা বোঝা যাচ্ছে না। মাথার ভিতর যেন একটা চাপ পড়ছে, শব্দহীন একটা গুঞ্জন। হঠাৎ কলিং বেলের শব্দ। একটা শীতল স্রোত আমার মেরুদণ্ড দিয়ে বয়ে গেল। ঘর জুড়ে আবার জোড়ো হাওয়ার আওয়াজ। বেলটা আবার বেজে উঠল। আমি উঠে দরজার দিকে এগোলাম। মাথা ঝিমঝিম করছিল, হাত দুটো বরফ ঠান্ডা। দরজা খুলে দেখি
ফটিকদা। ফটিকদা আমাদের পাড়ার ক্লাবের প্রেসিডেন্ট। গায়ে গামছা, চোখে আতঙ্ক নিয়ে ঘরে প্রবেশ করল। প্রচন্ড হাঁপাতে হাঁপাতে বলল, রুদ্র, তুই 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 খবরটা পেয়েছিস? তোর তোর লাইট জ্বলছে দেখলাম, তাই চলে এলাম তোকে খবরটা দিতে। ওই ওই একটা বিপদ হয়েছে রে। কি বিপদ গো? আর বলিস না, রতনকে সাপে কেটেছে রে। কি বলো? কি কখন হলো এসব? চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, আমার কাছে প্রতিষেধক আছে। এই বলে পড়ার টেবিলের কাছে গিয়ে কলিকিউরের একটা বড়ি জামার পকেটে পুরে ফেললাম। লাভ নেই রে, লাভ নেই, সে মারা গেছে। তার শ্মশান যাত্রার আয়োজন শুরু হয়েছে। আমি হতভম্ব হয়ে তাকিয়ে থাকলাম। বললাম, তাহলে এত তাড়াহুড়োতে এলে যে? তেমন কিছু না, এই দেখ, এই দেখ, আমার পায়েও ওরকম দেখ সাপে কাটার মতন দাগ আছে। দেখ দেখ দেখ, তুই কি এটার উৎস কিছু বুঝতে পারলি? হ্যাঁ, আসলে বুঝতেই তো পারছিস, বয়স বাড়লে খুঁতখুঁতানির স্বভাবটাও বাড়ে। আমি চোখে দেখলাম দাগটা সাপে কাটার মতোই। তবে যদি সাপে কামড় হতো তাহলে লোকটা দিব্যি চলে ফিরে বেড়াতে পারতো না। তবুও বললাম, আচ্ছা এই বড়ি নাও, এক্ষুনি খেয়ে নাও। ঘামাচি হয়েছে, চুলকে দিয়েছো, তাই রক্ত জমাট বেঁধেছে। আচ্ছা আচ্ছা, তুই কি রতনের বাড়ি যাবি না? যাবো তো, মানুষটাকে তো বাঁচাতে পারলাম না, তবে শেষ বেলায় যাওয়া উচিত। চল 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 চল, দেখে দেখে আসি, চল। এমন সময় ঝাঁপিয়ে নেমে এলো বৃষ্টি, সাথে তুমুল ঝড়। আমি বললাম, ফটিকদা, রাত 12:30 বাজে, আর ঝড়ও শুরু হয়েছে। মনে হয় না এই ঝড় জলের রাতে রতনের বাড়ির কেউ মরা নিয়ে শ্মশানের উদ্দেশ্যে বেরোবে। তার চেয়ে ঘরে এসে বসো, চা করে আনছি ফটিকদা। এই আবহাওয়ায় গরম চা ছাড়া উপায় নেই। ততক্ষণে ঝড় কমলে শ্মশানে যাওয়া যাবে। হ্যাঁ ঠিক, ঠিক, সেটাই বরং ভালো। আমি রান্নাঘরে ঢুকলাম, কেটলি বসালাম গ্যাসে। চা পাতা, আদা কুচি, একটু দারচিনি, এইসব দিয়ে চা চাপালাম। চারিদিকে যা বৃষ্টি, আর তার সাথে সমান তালে ঝড়। ঝড়ের দাপটে রান্নাঘরের জানলার পাল্লা ভেঙে যাবে বলে মনে হচ্ছে, তাই বন্ধ করতে যাব। এমন সময় দেখি রান্নাঘরের জানালার ওপারে বাগানের দিকে নজর গেল। অন্ধকারে ঝাপসা জানালার ওপার থেকে দেখা গেল একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। সে যেন আমার দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে। চোখ মেলে তাকালাম। আরে ঝড় আর বৃষ্টির ভেতর একবার মনে হলো পঙ্কুবাবু, মাথা নিচু, হাত দুই পাশে, ভিজে জামা গায়ে লেপ্টে আছে। তার ঠিক পাশ দিয়ে একটা গাছ হেলে পড়ছে, আর তাতেও তার ভ্রুক্ষেপ নেই। সাথে সাথে একটা বিদ্যুতের আলো। সে আলোয় ভালো করে দেখা গেল সে আর কেউ নয়, ফটিকদা। সাথে সাথে একটা কাক বিশ্রী আওয়াজ করে ডেকে উঠল। আমার বুকের ভেতর একটা তীব্র ধাক্কা খেল। তবে আমার ঘরে যে বসে আছে সে কে? দ্রুত ঘরে ফিরে এলাম, তো ঘরে কেউ নেই, চেয়ার খালি। চেয়ারের উপরে জল পড়ে ভিজে গেছে সোফার বালিশ। ঠিক তখনই আমি লক্ষ্য করলাম চেয়ারটার নিচে কারোর যেন কাদার দাগ। তখনই হঠাৎ বাতি ফ্ল্যাশ করে নিভে গেল। ঘরটা এক মুহূর্তে অন্ধকারে ডুবে গেল। শুধু এক কোণে ছোট মোমবাতির আলোয় একটা ছায়া দেখা গেল। ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে ফটিকদা, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। মুখ যেন কালো ছায়ায় ঢাকা। সে ধীরে এক পা বাড়ালো। কাঁপা কাঁপা আলোয় আমি দেখলাম তার পা মাটিতে পড়ছে না, মাটি থেকে কয়েক ইঞ্চি উপরে ভেসে আছে। আমি কাঁপা গলায় বললাম, তুমি তুমি কে? তুমি? সে কোনো উত্তর দিল না। হঠাৎ সে এক ধাক্কা এগিয়ে এলো আমার দিকে, আর গলা টিপে দেয়ালের দিকে সেঁধিয়ে দিল। আমার মুখ দিয়ে চিৎকার বেরোচ্ছে না।
দম বন্ধ হয়ে আসছে। আলো নিভে গেল এক ঝটকায়। ঘর জুড়ে নেমে এলো গা চুলকানো ঠান্ডা। ঘরের ভেতর গন্ধ এলো রজনীগন্ধা ফুল আর পচা মাটির। এই গন্ধ যা কেবল শ্মশানেই পাওয়া যায়। তার চোখ দুটো তখন জ্বলছে যেন ভিতরে আগুন, ঠোঁটে এক বাঁকা হাসি। সে বলল, তোকে বলেছিলাম পরীক্ষা আমাদের গ্রামে হবে না, বলেছিলাম না তোকে? আমার মানা করার সত্ত্বেও তার উপরে গিয়ে এসব কাজ করলে কেন? আজ তোকে তো মেরেই ফেলবো। ফটিকদা এখন আর আগের মতো নিঃশব্দ নয়। সে যেন খাঁচায় বন্দি কোনো এক হিংস্র জন্তু। তার চোখ জ্বলছে, মুখ দিয়ে ফোঁস করে নিঃশ্বাস বেরোচ্ছে। তার ওই দুই হাত ক্রমশ চেপে বসেছে আমার গলাতে। আর ঠিক তখনই একটা কালো ছায়া জানলার ফাঁক গলে ঢুকে পড়লো ঘরে। একটা ময়না পাখি। হ্যাঁ, একটা ময়না পাখি। সেই পাখি যার রং কালচে ধূসর, চোখে অস্বাভাবিক তীক্ষ্ণতা। এক ঝটকায় উড়ে গেল ফটিকদার মুখের দিকে। ফটিকদা হাত তুলে তাকে ঠেকাতে চাইল, কিন্তু পাখিটা যেন উদ্দেশ্য প্রণোদিত ভাবে তার কপাল, চোখ, গাল ঠুকরে দিতে শুরু করলো। ফটিকদা চিৎকার করে উঠল, সরে যা বলছি, দূর হয়ে যা বলছি, দূরে যা। হাতের কাছে পড়ে থাকা চায়ের কাপটা ছুঁড়ে মারলো পাখিটার দিকে। কাপ গিয়ে দেয়ালে আছড়ে পড়ল, কিন্তু পাখিটা যেন আরো ক্ষিপ্রতার সঙ্গে আক্রমণ করতে লাগলো। বুকের ভিতর কেঁপে উঠল। বুঝলাম এখনই বেরোতে হবে এই ঘর থেকে। ঠিক তখনই দরজায় ঠক 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 3 বার, ধীরে ভারী আওয়াজ। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। হাত কাঁপছে, মাথা ঘুরছে। দরজা খুলতেই দাঁড়িয়ে আছেন ভূধর বাবা। সাদা ধুতি, খালি গা, গলায় রুদ্রাক্ষের মালা, চোখে সেই গা শিউরে ওঠা দৃষ্টি। তিনি আমাকে ধীরে সরিয়ে বললেন, তুই এখন চুপ করে থাক, যা দেখবি তা ভুলে যাস না। তারপর ঘরের দিকে তাকিয়ে অদ্ভুত গম্ভীর গলায় বললেন, তোর যাওয়ার সময় হয়েছে, তোরা আটকে আছিস, এ ঘর তোদের নয়। যা বলছি, আর আসবি না এখানে। যা বলছি। কণ্ঠে যেন দৃঢ় আত্মবিশ্বাস, যেন সে বললে সেই অদ্ভুত ফটিকটা চলে যাবে। এক মুহূর্তে বাতাস ভারী হয়ে এলো। ঘরের ভেতরে কোথাও যেন ছায়াগুলো কেঁপে উঠল। ফটিক আর্তনাদ করে উঠল, আমি যাবো না, আমি ফিরে এসেছি, আমি যাবো না বলছি আমি। তখন ধর বাবার চোখ অদ্ভুত ভাবে জল করে উঠল। তিনি হাতে থাকা ভস্য ছুড়ে দিলেন ঘরের দিকে। এক ঝলক ধোঁয়া, তার মধ্যে থেকে একটা আর্তনাদ। ফটিকদা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, মার মধ্যে গলে যাচ্ছে তার অবয়ব। পাশে দেখা গেল ময়নাটাকেও। সে উড়ে এসে ভূধর বাবার হাতে বসল। ভূধর বাবা তাকে স্নেহ করে বললেন, তোরও যাওয়ার সময় এলো, যা তুইও প্রস্থান কর। সব থেমে গেল। শুধু জানালার বাইরে শোনা গেল একটানা গানের সুর। সেই পাখিটার গান, সেই সুর যা আমি কোনো এক সময় রেকর্ড করেছিলাম। আর ভূধর বাবা ঘুরে দাঁড়িয়ে বললেন, তোর মন্ত্র কাজ করেছে, তুই ওদের ডেকেছিস, তবে আমি ওদের ফিরিয়ে দিয়েছি। কিন্তু মনে রাখিস, সবাই মারা যাওয়ার পর তাদের নিজস্ব সত্তা ধরে রাখতে পারে না। বিশেষ করে অপঘাতে যারা মৃত্যুবরণ করে তারা পরিণত হয় পিশাচে। তাই তাদের সংযত করতে না পারলে তারাই আক্রমণ করে ওঠে। আমার হাত অজান্তেই জড়ো হয়ে এলো ওই মানুষটার প্রতি।
বললাম, বাবা বাবা আপনি কি করে জানলেন আমার বিপদের কথা? ধর বাবা একটা অট্ট হাসি হাসলেন। এরপর দরজার দিকে ঘুরে চলে যেতে শুরু করলেন। হঠাৎ সদর দরজার সামনে একটু থামলেন। পিছন দিকে না তাকিয়ে যেখানে আগের দিন ময়না পাখিটাকে পুঁতে রেখেছিলাম সেদিকে তাকিয়ে তিনি বললেন, তোর ময়না, যে পাখিটা তুই পুঁতে ফেলেছিলি ওর আত্মা তোকে বাঁচিয়ে দিল রে। আমি বিস্ময়ে তাকিয়ে রইলাম। ভাবলাম, একটা মোরা ময়না পাখি যে আমার গবেষণার অংশ, সে কিভাবে আমাকে বাঁচালো? প্রাণ আর চেতনা দুই আলাদা নয়। যারা সত্যিকারের টানে বাঁধা পড়ে তাদের আত্মা আটকে যায় এই জগতে। তোর ময়নাটা তোকে ভালোবাসত, তোর ডাক শুনে সে ফিরেছিল, তাই তো ওর আত্মা আজ আসতে পেরেছে, তোকে আঘাতের হাত থেকে বাঁচাতে পেরেছে। শোন রুদ্র, তোর প্রিয় ময়নাটা বলল তুই নাকি ওকে খুব ভালোবাসতিস, তোকে ধন্যবাদ দিয়েছে। ওর মা মারা যাওয়ার পর ওই গাছ থেকে এনে তুই তোর নিজের বাড়িতে রেখেছিস এবং দেখাশোনা করেছিস। ও এটা বলল যে ও কোনো রোগে মারা যায়নি। তোদের পাড়ায় এক বাচ্চা ছেলে খেলার সময় তার গায়ে একটা পাথর এসে পড়ে, এই জন্য সে মারা গেছে। এই বলে ভূধর সন্ন্যাসী চলে গেলেন। আমি কিছু ভাবতে লাগলাম। সাথে সাথেই চোখ থেকে নেমে এলো অশ্রু। কানের কাছে সেই পাখির রাধা ডাকটা প্রতিধ্বনি হতে লাগলো। আলো ফুটেছে, ঝড় থেমেছে, বাতাসে ভোরের সেই পরিচিত গন্ধ, কাঁচা মাটির, ভেজা পাতা আর অনাগত দিনের প্রতিশ্রুতি। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, গায়ে একটা চাদর, হাতে ঠান্ডা হয়ে যাওয়া চায়ের কাপ, চোখে গত রাতের অবিশ্বাস্য অভিজ্ঞতার ছায়া। তখনই ধপ ধপ করে কারো দৌড়ে আসার শব্দ, আর পর মুহূর্তে দরজায় থপ থপ করা খাত। আমি সদর দরজার সামনেই বসেছিলাম। দেখলাম সে আর কেউ নয়, বঙ্কু বিহারী বাবু। চুল এলোমেলো, মুখে আতঙ্ক, দম বন্ধ করা হাঁপানি, তার চোখ লাল, শরীর কাঁপছে। রুদ্রবাবু, আরে ও রুদ্রবাবু, শুনতে পাচ্ছেন? গলাটা কাঁপছে তার। আমি তাড়াতাড়ি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, কাল দিঘির ধারে রতনার ফটিককে সাপে কেটেছে, জানো তো? আমার গলা শুকিয়ে গেল। কি বলছেন? ফটিকদা? আপনি আপনি ঠিক বলছেন? ফটিকদা তো? আমি বাক্য শেষ করতে পারলাম না, আমার কণ্ঠ আটকে এলো। বললাম, তাই নাকি? হ্যাঁ, পুলিশও এসেছে। ওরা কাল সন্ধ্যায় দিঘির ধারে বসেছিল, ওই ঝড় বৃষ্টির মধ্যেই। কেউ একজন তাকে দেখেছে ওখানে বসে থাকতে। হয়তো ঝড় দেখে সে বাড়ির দিকে আসছিল, আর তখনই মারণ দংশন করে একটা সাপ। গাছে একটা বড় বোড়া সাপকেও পাওয়া গেছে। সকালের আলোয় লোকে দেখতে পায় দুইজনেই মৃত, গায়ে গায়ে ওই সাপের কামড়ের দাগ। খুব ভয়ঙ্কর, বুঝলেন? দুটো তরতাজা প্রাণ চলে গেল। আমি তখনও স্তব্ধ। ব্যালকনির দিকে তাকালাম। মনে হলো দূরের একটা গাছে একটা ময়না পাখি বসে আছে, ভিজে ডানা গুটিয়ে আমাকে দেখছে আরো গভীরে। ভেতরের একটা অদ্ভুত স্রোতে আমি বুঝতে পারলাম আমার গবেষণা, আমার প্রশ্ন, এগুলো এক আলাদা জগৎ, আর এই আত্মার রহস্যময় জগৎ আলাদা। কিন্তু দুটো জগৎ এখন এক হয়ে গেছে। তবে একদিন আমি এক করবই, আমাকে করতেই হবে। সেদিন রাত্রে ভূধর বাবা চলে যাবার আগে
আমাকে আরো কিছু কথা বলেন। কথাগুলো ঠিক এরকম। শোন রুদ্র, তোকে খোঁজ করতে হবে নতুন কিছু, সর্বদা নতুন কিছুর খোঁজ করতে হবে তোকে। সেখানকার মধ্যে যেটা পবিত্র সেটা রেখে দিস তোর কাছে। আমি একটু চমকে উঠলাম। খোঁজ? কিসের খোঁজ? কি রাখবো নিজের কাছে? তিনি বললেন, সেসব জানি না, তবে ভবিষ্যতে কেউ একজন আসবে, এক সাধক, তন্ত্রের পথিক, আলো আর অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক মানুষ। তোর প্রাপ্ত সেই খোঁজ তার প্রয়োজন হবে, কারণ তার সামনে এমন এক দ্বন্দ্ব আসবে যেখানে বিজ্ঞান, তন্ত্র, আত্মার পাপ সব এক হয়ে দাঁড়াবে। তখন এই খোঁজ হবে তার হাতিয়ার। আমি কিছু বলতে পারছিলাম না। অনেক প্রশ্ন মাথায় ঘুরছিল। ভূধর বাবা আমার চোখের দিকে তাকিয়ে শুধু বললেন, কারণ সময় এক রেখায় চলে না রে রুদ্র। কেউ কেউ তার বাইরের ঢেউয়ে ভেসে চলতে পারে। তুই এখনো জানিস না, তোর যাত্রা তো শুরু মাত্র। তিনি চলে যেতে শুরু করলে আমি তাকে জিজ্ঞাসা করি, আচ্ছা, কাকে সেই খোঁজ দেব সেটা তো বলুন। তিনি বললেন, রণদা প্রসাদ তান্ত্রিক। এভাবেই শেষ হলো আজকের গল্প প্রফেসর রুদ্রর চতুর্থ অভিযান। বিজ্ঞান আর রোমাঞ্চের এই যাত্রায় আমরা দেখলাম অসম্ভবকে সম্ভব করার এক অনন্য দক্ষতা, আর জানলাম কত অজানা বিষয় লুকিয়ে আছে আমাদের আশেপাশে। গল্পের নাট্যরূপ দিয়েছেন কৌস্তব সাহা, কথক ও প্রফেসর রুদ্রর ভূমিকায় অতনু ভট্টাচার্য। অন্যান্য চরিত্রে সায়ন কর্মকার, মণিদীপা, শ্রাবণী, সুরজিৎ, সৈকত, কৌস্তব, দিব্যেন্দু ও গোরাদা। প্রচ্ছদ ইনক্লাব স্টুডিও। সাউন্ড এডিটিং দেবদত্ত। কিন্তু এটা কি শেষ? একদমই না, কারণ প্রফেসর রুদ্রর মস্তিষ্কে সর্বদাই নতুন নতুন আবিষ্কার আর গবেষণা ঘুরপাক খাচ্ছে। কে জানে পরবর্তী যাত্রায় তিনি কোথায় যাবেন? পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন, কারণ প্রফেসর রুদ্রর গল্প কখনো শেষ হয় না। তাহলে কেমন লাগলো কমেন্টে জানান। আমাদের আজকের এই নিবেদন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। গপ্পোমেট্রিক, ভয় যেখানে অস্তিত্ব অনুসন্ধান করে।